আজকের দিনটা আমাদের জন্য কোনো উৎসবের মতো মনে হচ্ছে, কারণ আজ এখানে আপনি নিজের পদধূলি দিয়েছেন। আপনি আমাদের বাদশা, তাই আপনার হুকুম আমি কিভাবে ফেলতে পারি? তবে তুমি আর সময় নষ্ট করো না, তাড়াতাড়ি যাও আর এই হাঁড়িয়াটা সকলকে দিয়ে দাও। দেখবে যেন সবাই পায়। নির্ভয় কথাগুলো বলল নীল। হ্যাঁ একদম, আমি এক্ষুনি যাচ্ছি। এটা বলতে বলতে দেবুশঙ্কর বোতলটা নিয়ে ঘরের বাইরে চলে গেল। ঘর থেকে দেবু চলে যাওয়ার পর একটা দীর্ঘশ্বাস ফেলল নীল। ও খেয়াল করলো আশেপাশে আরো দু একজন গুন্ডা ঘুরঘুর করছে। ওরা এটা খেয়ে যদি অজ্ঞান হয়ে যায়, তাহলেই একমাত্র অবন্তিকাকে বাঁচানো সম্ভব হবে। এটাই একমাত্র উপায়। যত তাড়াতাড়ি সম্ভব অবন্তিকাকে নিয়ে এখান থেকে বের হতে হবে। কিন্তু মাত্র একটা বোতলে যদি কাজ না হয়? একথা ভাবতে ভাবতে পকেট থেকে পাউডার বের করে নীল আলাদা আলাদা 4টে হাঁড়িয়ার বোতলে ঢেলে দিল। তারপর ভালোভাবে নাড়িয়ে বাইরে আরো একবার হাঁক দিল। তোমরা সবাই ভিতরে এসো, পছন্দ মতো হাঁড়িয়া খাও। হ্যাঁ স্যার, আপনার কি কিছু লাগবে? আমরা কি করতে পারি আপনার জন্য? নীলের আওয়াজ শুনে দুজন ছুটে এসে ওই ঘরে ঢুকলো, আর তাদের মধ্যে একজন এই কথাগুলো জিজ্ঞেস করলো নীলকে। ওদের কথা শুনে নীলের একবারের জন্য মনে হলো যেন ওই খুনিয়াবাড়ি গ্যাংয়ের লিডার। আমার জন্য কিছু করতে হবে না। এখানে আসার পর থেকে আমি তোমাদের লক্ষ্য করছি। তোমাদের জীবন তো খুবই ডিফিকাল্ট ভাই, কিন্তু এনজয় করার অধিকার তো সবার থাকে। এই বোতলগুলি নিয়ে যাও, নিজেরা খাও আর তোমাদের অন্যান্য সাথীদেরও খাওয়াও। মুখে বেশ একটা নকল হাসি এনে অভিনয় করে কথাগুলো বলল নীল। ওর কথা শুনে ওই দুজনের মুখে হাসি ফুটে গেল। ওদের আনন্দের কোনো ঠিকানাই রইল না। ওরা ভাবতে পারেনি যে দেবুদা যাকে বাদশা বলছে, সে তাদের সুখ দুঃখ এত ভালোভাবে বুঝবে, এত দয়ালু হবে সে। নীলের সামনে সামান্য ঝুঁকে ওকে ধন্যবাদ জানালো ওই দুই গুন্ডা। তারপর হাঁড়িয়ার বোতলগুলো নিয়ে ঘরের বাইরে চলে গেল তারা। ওই দুজন ঘর থেকে চলে যাওয়ার পর অবন্তিকা আর অমিয়কে যে ঘরে বন্দি করে রাখা হয়েছিল সেদিকে চলে গেল নীল। হ্যালো স্যার। নীলকে দেখে ওই ঘরে থাকা বাকি গুন্ডারা অ্যাটেনশনের পজিশনে দাঁড়িয়ে পড়ল। তারপর মাথা নত করে নীলকে সম্মান জানালো তারা। আমি তোমাদের জন্য দেবুর হাত দিয়ে ড্রিঙ্কস পাঠিয়েছি, তোমরা এখন যাও। ওদিকে মনে হয় সবকিছু তৈরি, মজা করো। এদের দুজনের দায়িত্ব এখন আমার। কোনো চিন্তা নেই, আমি পালাতে দেব না। শান্ত হয়ে কথাগুলো বলল নীল। থ্যাংক ইউ স্যার। নীলের কথা শুনে ওই গুন্ডাদের মুখ চকচক করতে লাগলো। নীল যা প্ল্যান করেছিল সবটা সেভাবেই যাচ্ছিল। পরিকল্পনা কাজ করছে দেখে মনে মনে বেশ খুশি হলো সে। শেষ পর্যন্ত সবকিছু ঠিকভাবে চলতে থাকলে অবন্তিকাকে উদ্ধার করা যাবে, কোনো ঝামেলা পোহাতে হবে না। মনে মনে এসব ভাবতে লাগলো নীল। ওই ঘর থেকে গুন্ডাগুলো চলে যাওয়ার পর অবন্তিকা অবাক হয়ে নীলকে জিজ্ঞেস করল, নীল, এসব কি হচ্ছে? ওরা তোমাকে স্যার বলে কেন ডাকছে? এরা আমাকে শুধু স্যার বলছে, আমি তো আসলে বাদশাহ। সত্যি কথা বলতে আমি নিজেও শিওর নই আমাকে এত সম্মান কেন দেওয়া হচ্ছে। এরা হয়তো ভাবছে আমি কলকাতার হত্যাকর্তা বিধাতা। বেশ ব্যঙ্গ করে কথাটা বলল নীল। তাই বলো, না হলে তোমার মতো ইউজলেস মানুষকে এরা কেনই বা সম্মান করবে? এরা হয়তো তোমাকে ভুল বুঝছে, আর তুমি এই বিষয়টা সুযোগ নিতে চাইছো, তাই তো? নীলের দিকে তাকিয়ে বলল অমিয়। যদিও অমিয়র অবস্থা একেবারেই ভালো না। মার খেয়ে ওর চোখ মুখ পুরো ফুলে গিয়েছিল, তাও ওর মুখ বন্ধ হলো না। নীলকে দেখেই আবারও ভুলভাল বলা শুরু করে দিল সে। তবে অমিয়কে কোনো কথায় পাত্তা দিল না অবন্তিকা। ওর কথাগুলো যেন শুনতেই পেল না সে। নীলের দিকে তাকিয়ে অবন্তিকা বলল, নীল, তোমার আর সময় নষ্ট করা উচিত নয়। এখান থেকে বেরোনোর ব্যবস্থা করো। তুমি একবার এখান থেকে বেরোতে পারলে আমাদেরও বাঁচিয়ে নিতে পারবে। কোনো তাড়া নেই। মুচকি হেসে বলল নীল। এই শুনে আরো অবাক হয়ে গেল অবন্তিকা। নীলের হেঁয়ালি ও ঠিক ধরতে পারল না। ঠিক সেই সময় ঘরের বাইরে থেকে অদ্ভুত আওয়াজ আসতে লাগলো। ধুমধাম শব্দ হচ্ছিল, সাথে গোঙানি। আসলে এক এক করে সব গুন্ডারা মাটিতে পড়ে যাচ্ছিল। হাঁড়িয়া আর ওষুধের প্রভাবে ওরা আর মাটি থেকে উঠে দাঁড়াতে পারছিল না। তখনই নীল একটা বোতল ভাঙার আওয়াজও শুনতে পেল। এরপর অবন্তিকার দিকে তাকিয়ে হেসে বলল, আমি সবাইকে অজ্ঞান হওয়ার ওষুধ দিয়ে দিয়েছি। তার মানে তুমি কোনো অ্যাঙ্গেল থেকে ইউজলেস নও? এক্সাইটেড হয়ে বলে উঠল অমিয়। তাহলে আর দাঁড়িয়ে আছো কেন? খুলে দাও আমাদের, এখান থেকে বেরোনোর ব্যবস্থা করো। অমিয়র কথা কানেই তুলল না নীল। অবন্তিকার কাছে ছুটে গেল নীল। ওকে আর অমিয়কে একটা চেয়ারের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। সঙ্গে সঙ্গে অবন্তিকার দড়ির বাঁধন খুলে দিল নীল। দেবুশঙ্কর খুবই চালাক একজন মানুষ। হতে পারে যে এতক্ষণে ও আমার প্ল্যানের বিষয়টা বুঝে গেছে। আমাদের এখান থেকে খুব তাড়াতাড়ি বেরোতে হবে। এই কথা বলে অবন্তিকার হাত ধরে নীল দরজার দিকে এগোতে লাগলো। আরে আরে, তুমি কি অন্ধ?
আমাকে দেখতে পাচ্ছ না? আমার হাত পায়ের দড়িটা কে খুলবে? আর আমার অবন্তিকাকে একদম ছোবে না তুমি, ব্যাটা বদমাইশ! চিৎকার করে বলতে লাগলো অমিয়। আপনি তো প্রাণে বাঁচার জন্য 2.5 লাখ টাকা দিতে যাচ্ছিলেন, তাই না? মুচকি হেসে বলল নীল। তোমার কি মনে হয় আমি বোকা? গলা উঁচু করে বলল অমিয়। তোমরা দুজন আমাকে এখানে একা রেখে পালিয়ে যাবে, তারপর খুনিয়াবাড়ি গ্যাংয়ের লোকজন এসে তোমাদের না পেয়ে আমাকে ধরবে। তখন 2.5 লাখ কেন, 100 কোটি টাকা দিলেও ওরা আমাকে ছাড়বে না। ভাই, সত্যি কথা বলতে আমার জানা নেই আপনি বোকা নাকি চালাক, আর আমি জানতেও চাই না। নীলের মুখে ছিল তৃপ্তির হাসি। এত বাজে কথা বলার প্রয়োজনটা কি? এই দড়িটা খুলে দিলেই তো হয়ে যায়। অমিয়কে দেখে মনে হচ্ছে আরেকটু হলেই সে কেঁদে ফেলবে। একটা দীর্ঘশ্বাস নিয়ে অবন্তিকা বলল, প্লিজ নীল, অন্তত আমার জন্য ওর দড়িটা খুলে দাও। আরে আমি কিভাবে খুলবো? উনি তো আমাকে ঘেন্না করেন। ওনার গায়ে হাত দিলে তো ওনার সম্মানহানি হবে। আমার ছোঁয়ায় তো বিষ আছে। এত কায়দাবাজি করার মতো কিছুই হয়নি। ওরা যদি তোমায় ভুল না বুঝতো তাহলে এতক্ষণে তোমার ওই দুটো হাত আর থাকতো না, যেটা উল্টে দাঁড়িয়ে আছো। ওরা না কেটে রেখে দিত, বুঝলে? এখনো অমিয়ের মধ্যে নীলের সঙ্গে ঝামেলা করার মতো শক্তি বাকি রয়েছে। এই দেখে হাসলো নীল। দেখলে তুমি, দেখলে অবন্তিকা, অমিয়বাবু নিজেই চান না আমি ওনায় সাহায্য করি। এতে আমার কি দোষ বলতো? শান্ত হয়ে জিজ্ঞেস করলো নীল। নীলের কাছে তখন প্রচুর সময়। ও জানতো হাড়িয়াটা খেলে মোটামুটি 8-9 ঘন্টা কারো হুঁশ ফিরবে না। তাই অমিয়কে উচিত শিক্ষা দিতে লাগলো নীল। অমিয়ের সঙ্গে এই খেলাটা এবার জমে উঠেছিল। ওকে এই অবস্থায় উত্ত্যক্ত করতে ভালো লাগছিল নীলের। আবার একটা দীর্ঘশ্বাস নিয়ে অবন্তিকা বলল, নীল, আমি জানি অমিয়র কথা বলার ধরন একদম ভালো নয়। আমি পার্সোনালি এই বিষয়ে ওর সঙ্গে কথা বলবো। ও তোমার কাছে ক্ষমা চাইবে, আমি কথা দিচ্ছি। কিন্তু এখন ওকে ছেড়ে দাও প্লিজ। দড়িটা খুলে দাও, না হয় আমায় খোলার পারমিশন দাও। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তাই তোমাকে অসম্মান করতে চাই না আমি। ক্ষমা? ওকে কুকুরের মতো মারলো এরা, তাও ওর মুখ বন্ধ হয় না? দম্ভ কমে না? আমার ব্যাপারে যা ইচ্ছা তাই বলে চলেছে। ওকে কে ক্ষমা করবে? অমিয়র দিকে তাকিয়ে এসব কথা বলল নীল। অমিয়র জেদ তখনও কমল না। নীলের কথা শুনে ওর রাগ আরও বেড়ে গেল। বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।